কেমন আছো ছাত্ররা? আমি সুলতান স্যার তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস পড়াচ্ছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার পার্ট 1 পড়াবো। এর আগে আমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে। তোমরা যদি সেটা দেখতে চাও আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে পেয়ে যাবে ও ডেসক্রিপশান বক্সেও পিন করা আছে। তোমাদের যে অতীত ও ঐতিহ্য এই যে ইতিহাস বইটা আছে, তোমরা খুলবে সূচিপত্রটা, দেখবে তৃতীয় অধ্যায় কি না ঔপনিবেশিক কর্তৃত্ব, এটা কত 132 পাতায় পেয়ে যাবে। তাহলে তোমরা এই কি পাচ্ছ এই পার্ট 1-এ? পার্ট 1-এ পাচ্ছ উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। দেখো যে ইংরেজ এসেছিল, প্রথমে কি আসছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা একটা বণিক সংস্থা মানে ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করতে এসে তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করলো এবং সেই ঘাঁটিগুলোকে কেন্দ্র করে আস্তে আস্তে প্রশাসনিক ক্ষমতা তারা কী করলো, দখল করলো। তো সেইটা আছে। তো প্রশাসনিক ক্ষমতা দখল করার পরে তারা কিছু আইন করেছিল, কিছু সংস্কার করেছিল। সেই আইন ও সংস্কারগুলোও আমরা পড়বো। কি পড়বো না রেগুলেটিং অ্যাক্ট ও পিট প্রণীত ভারত শাসন আইন, এটা পড়বো। এর সাথে সাথে আমরা আজকে কি পড়বো না ওয়ারেন হেস্টিংয়ের সংস্কার। তারপরে কি পড়বো না 4-এ পড়বো লর্ড কর্নওয়ালিসের সংস্কার এবং 5-এ পড়বো লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার। তো শুরু করা যাক এই ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তাহলে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা বলতে গেলে আমাদের ভারতবর্ষ তখন একটা সোনার চিড়িয়া বলে, তো সোনার পাখি ছিল। কেন না এখানে ব্যবসার উপযুক্ত জায়গা ছিল, এখানে বিদেশিরা এসে ব্যবসা করত। তো ইংরেজদের আগেও পর্তুগালরা এসেছে, ফরাসিরা এসেছে, বিভিন্ন জন এখানে ব্যবসা করতে আসতো। তারা এখান থেকে কি নিয়ে যেত, তারা এখান থেকে মশলাপাতি নিয়ে যেত। যত ইউরোপিয়ানরা আছে তারা আসতো এবং এখান থেকে মশলাপাতি কম দামে কিনে নিয়ে যেত এবং ইউরোপে নিয়ে যেয়ে তারা এক্সপোর্ট করতো বেশি দামে। তো এইভাবে আস্তে আস্তে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে যে ভারতের কথা, এবং সাথে সাথে ভারতে অনেক কাঁচামাল পাওয়া যেত যেগুলো কম দামে কিনতো এবং নিয়ে যে ইউরোপে বিক্রি করতো, যেটা অনেক কি মুনাফা অর্জন করতো। তো সেই উদ্দেশ্যে কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতে আসলো। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। বণিক মানে যারা ব্যবসা করতে এসেছে তাদেরকে বলে। তো ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা নিজেদের বাণিজ্যের স্বার্থে কতগুলো ঘাঁটি তৈরি করেছিল। তাহলে কি করলো, তারা তাদের বাণিজ্যের স্বার্থে কটা ঘাঁটি তৈরি করলো। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। দেখো বোম্বাই বলতে এখনকার যে মুম্বাই, ওটা আগে নাম ছিল বোম্বাই। তাহলে ওরা কোথায় কোথায় করলো, 3টে জায়গায়, মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই 3টে জায়গা কালক্রমে এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। তাহলে এই 3টে যে ঘাঁটি আছে, এই 3টে ঘাঁটিকে কেন্দ্র করেই তাদের কি যে প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। এখানে প্রেসিডেন্সি বলতে কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে না। প্রেসিডেন্সি হচ্ছে সেই ঘাঁটি যেই ঘাঁটি থেকে তারা কি তাদের কার্যকলাপ চালাতো। তো এখানে একটা দেখতে পাবে একটা প্রেসিডেন্সি ছবি দেওয়া আছে। তো এখান থেকে কি করতো, তারা তাদের সমস্ত কার্যকলাপগুলো পরিচালনা করতো। তো আমরা তো কি জানি, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 1757 খ্রিস্টাব্দে কী হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল। তো 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছে, আমরা এর আগের অধ্যায়ে পড়েছি। এবং ব্রিটিশরা কী করলো, আস্তে আস্তে কী করলো, তারা রাজকীয় যে ক্ষমতা তখন দখল করতে শুরু করলো এবং তাদের একটা বণিক সংস্থা থেকে কি আস্তে আস্তে উপনিবেশিক শক্তিতে রূপান্তর হতে শুরু করলো। তো এটা কি 1757 সাল থেকে হয়েছিল না, দেখো 1611 ও 12 খ্রিস্টাব্দে যথাক্রমে
মুসলিপট্টনম ও সুরাটে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। তাহলে 1611, তারও আগে থেকে তারা আসতে শুরু করেছিল, কিন্তু 1611 ও 1612 এই খ্রিস্টাব্দে যথাক্রমে তারা কি করলো, একটা হচ্ছে মুসলিপট্টনম, তাহলে মুসলিপট্টনমে তাদের কি প্রথম প্রবেশ, ও সুরাটে তারা তাহলে মুসলিপট্টনম ও সুরাটে কি করলো, ঘাঁটি তৈরি করলো। কি জন্য না, বাণিজ্যিক কার্যকলাপ চালানোর জন্য তারা তাহলে দুটো ঘাঁটি তৈরি করেছিল। মনে রাখবে এই সালগুলো কিন্তু 1611 ও 1612, তাহলে তারা 1611-12তেই তারা ঘাঁটি নির্মাণ করে ফেললো। এবং 1611-12 পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্য ঘাঁটি, যেগুলো বাণিজ্যিকের জন্য, তাহলে কি বলেছে, একটা বাণিজ্যিক ঘাঁটি যেটা বণিকরা তাকে এনে বাণিজ্য করবে, বানাই কোম্পানি। তাহলে কে কোম্পানিটিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, একটা বাণিজ্যিক ঘাঁটি তৈরি করলো মাদ্রাজ পট্টনম গ্রামে। সেন্ট জর্জ দুর্গ বানাই ব্রিটিশ কোম্পানি। তাহলে তিনি কি করলো, আস্তে আস্তে ঘাঁটিগুলো কি বাড়াতে শুরু করলো। তাহলে মাদ্রাসেও একটা ঘাঁটি তৈরি করলেন। ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সিল। তো এই যে, সরি এটা প্রেসিডেন্সিল নয়, প্রেসিডেন্সি। তো তারা কি মাদ্রাজ প্রেসিডেন্সিও নির্মাণ করলো। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট একটা অংশ পড়েছিল। তো মাদ্রাজ যে প্রেসিডেন্সি ছিল তার আন্ডারে একটা বড় অংশ পড়েছিল। সেই বড় অংশটা কি না, আজকের তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক এবং দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চলও মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। তাহলে তোমরা কি কি দেখলে, যে আজকের যেটা তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ, এছাড়াও কি উড়িষ্যার বেশ কিছু যে অঞ্চল, সেগুলো কি মাদ্রাজ যে প্রেসিডেন্সি তার অন্তর্ভুক্ত হয়েছিল। এই প্রেসিডেন্সি দুটি, দেখো এর আগে কি ছিল, তারা একটা বণিক বা বাণিজ্য করতে আসে সংস্থা ছিল। কিন্তু এই যে দুটো প্রেসিডেন্সি দেখলে, এই দুটো প্রেসিডেন্সির দুটির কিগুলো প্রশাসনিক কেন্দ্র ছিল। কি ছিল, তাদের প্রশাসনিক কেন্দ্র ছিল। তাহলে এই দুটো প্রেসিডেন্সি কি হলো, তাদের প্রশাসনিক কেন্দ্র ছিল। তারা গোপনে গোপনে কি করলো, প্রশাসনিক কার্যকলাপ চালাতে শুরু করলো। তখন কিন্তু মুঘলরা ছিল, অনেক ক্ষমতাতেই ছিল, কিন্তু তারা মুঘলদের নিয়ম অনুসারে কোনো বণিক সংস্থা তারা নিজেরা কি করবে, সৈন্য রাখতে পারবে না, তারা নিজেরা কোনো প্রশাসনিক কেন্দ্র স্থাপন করতে পারবে না। কিন্তু এনারা যে ঘাঁটিগুলো তৈরি করেছিল ব্যবসার জন্য, সেই সমস্ত ঘাঁটিকেই কিছু প্রেসিডেন্সি দুর্গ, তারপরে আস্তে আস্তে কী করলো, প্রেসিডেন্সি দুর্গ স্থাপন করলো, করে তারা প্রশাসনিক কার্যকলাপগুলো চালাতে শুরু করলো। এবং এই দুটো দেখো, এইটার কি ছিল না, যেটা তোমরা পড়লে এক্ষুনি, যে মাদ্রাজ প্রেসিডেন্সি। তো এই মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালে কি কোথায় ছিল, গ্রীষ্মকালে ছিল ওটাকামুন্দ এতে, এবং শীতকালে ছিল মাদ্রাজ। বুঝতে পেরেছো? তাহলে গ্রীষ্মকালে তারা ওটাকামুন্দ যে সেটাকে কি করতো না, সেখান থেকে পরিচালনা করতো, এবং শীতকালে কি মাদ্রাজ। এর প্রধান দুটো কেন্দ্র ছিল, দুটো কেন্দ্র হচ্ছে গ্রীষ্মকালে ওটাকামুন্দ আর শীতকালে মাদ্রাজ। দেখো এই যে বোম্বাই প্রেসিডেন্সি, এটার একদম শুরুতে কি হলো, শুরুতে তারা কি কোথায় এসেছিল না, তারা সুরাটে এসেছিল, সুরাট। তাহলে বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে, ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে। তাহলে ব্রিটিশ কোম্পানি প্রথম কি করলো, সুরাটে আসলো, সুরাটে এসে তারা তাদের ঘাঁটি নির্মাণ করলো, এবং তারা আস্তে আস্তে কোথায়, মুম্বাইয়ে গেল, এবং ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। তাহলে কি করলো, তখনের যে বোম্বাই, আজকের মুম্বাই,
তারা কি করলো, ধীরে ধীরে তারা পশ্চিমের দিকে বাড়ালো, মধ্য ভারতের দিকে অগ্রসর হলো এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে মুম্বাই প্রেসিডেন্সি তৈরি করলো। এবং গোড়ার দিকে এই প্রেসিডেন্সি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত, যেহেতু পশ্চিম দিকে তারা করেছিল তাই তারা কী করেছিল, পশ্চিম প্রেসিডেন্সি। তবে সুরাটের কমে কি বাণিজ্য কেন্দ্র হিসাবে অবনতি হতে থাকে, তাহলে সুরাটগুলো কি হলো, বাণিজ্য কেন্দ্রগুলো অবনতি হতে থাকলো এবং মুম্বাই যে শহরটা ওটা কি হলো, আস্তে আস্তে উন্নত হতে শুরু হলো। তো এই উন্নত হবার কারণে 1687 খ্রিস্টাব্দে নাগাদ যে বোম্বাই, যেটা তখনের ছিল বোম্বাই, তো বোম্বাই ঘিরেই ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। তাহলে যেহেতু সুরাট যে ব্যবসার জন্য ঠিক উপযোগী মনে হচ্ছিল না এবং মুম্বাই কী হচ্ছিল, যেটা তখনের বোম্বাই, সেটা অনেক উন্নতি করেছিল, সেই কারণে তারা কি করেছিল না 1687 খ্রিস্টাব্দে সেটাকেই একটা প্রধান কার্যকলাপের কেন্দ্র হিসাবে সেটাকে কি আস্তে আস্তে বিস্তৃত লাভ করেছিল। দেখো বোম্বাইয়ের পাশাপাশি কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপও দ্রুততর হয়েছিল। তাহলে তারা কি করলো, কলকাতাতেও তারা আস্তে আস্তে কি করলো, তার কার্যকলাপকে খুব দ্রুত করতে শুরু করলো এবং ধীরে ধীরে কলকাতায় হয়ে উঠেছিল ভারতের ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি। তাহলে আস্তে আস্তে কি হলো না, কলকাতা একটা প্রধান ঘাঁটিতে রূপান্তর হলো। তো তোমরা তো জানো 1757 পলাশী যুদ্ধ হলো, তারপরে 1764 খ্রিস্টাব্দে কী হলো, বক্সারের যুদ্ধ, এবং এটা কী হলো, কোম্পানি বাংলার যে একটা কি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং সে রাজশক্তি হলো। তো 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি অধিকার পায়, তাহলে তারা কি পেয়েছিল, দেওয়ানি অধিকার পেয়ে গেছিল। তখন থেকেই বাংলার উপর কোম্পানির কর্তৃত্ব গড়ে উঠতে থাকে এবং মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানির দুর্গ, এই যে দুর্গ, সেই দুর্গটার নাম কি, ফোর্ট উইলিয়াম বানিয়েছিলেন। তাহলে মাদ্রাজের মতো কলকাতাতেও কী করলো, একটা দুর্গ নির্মাণ করলো এবং তার নাম দিয়েছিল কি, ফোর্ট উইলিয়াম। তাহলে তোমরা বুঝতে পারলে যে যখন 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ জয়ের পরে তারা কি করেছিল না, তারা 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যা এবং দেওয়ানির অধিকার পায়। তখন থেকে বাংলার উপর কি কোম্পানির যে কর্তৃত্ব সেটা কি আরও বেশি গড়ে ওঠে। এইভাবে তারা কি করলো, একটা একটা করে দুর্গ নির্মাণ করতে থাকলো এবং বাংলাতেও একটা দুর্গ নির্মাণ করলো যার নাম হলো ফোর্ট উইলিয়াম। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি কি না, এলাহাবাদের সন্ধি হয়েছিল, তার মাধ্যমে কি ইংরেজরা কি নিজামতের অধিকার পেয়েছিল। তো 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায় ব্রিটিশ কোম্পানি। এইভাবে দেওয়ানি ও নিজামত দুই অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয়, বাংলাতেও গড়ে ওঠে প্রেসিডেন্সি ব্যবস্থা। তাহলে প্রেসিডেন্সি করা মানে প্রেসিডেন্সি তো একটা দুর্গ, কিন্তু সেখানে তারা যে প্রশাসনিক কার্যকলাপ করতো সেটা ছিল প্রশাসনিক, তাহলে প্রশাসনিক কার্যকলাপকে কী বলা ছিল, প্রেসিডেন্সি ব্যবস্থা। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা, তাহলে কতটা বড় দেখেছো, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলেছিল বাংলা প্রেসিডেন্সি। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, বাংলা, বিহার, উড়িষ্যা, অসম, ত্রিপুরা অঞ্চল মিলেছিল কি না বাংলা প্রেসিডেন্সি। ধীরে ধীরে এই যে প্রেসিডেন্সি ছিল সেই প্রেসিডেন্সিতে কি হলো, যুক্ত হয়েছিল আরও বহু অঞ্চল। তাহলে এই প্রেসিডেন্সিতে কি আস্তে আস্তে কি হলো, বহু অঞ্চল যুক্ত হলো। সেই অঞ্চলগুলো কি কি না, পাঞ্জাব, উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলির এবং গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলও বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। তাহলে আস্তে আস্তে কি হলো, বাংলা প্রেসিডেন্সি কি করলো, তার বড় হতে 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 তারা একটা বিশাল আকার অর্জন করলো। তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো এক সময়ে। তাহলে বাংলা প্রেসিডেন্সিকে কি বলা হতো,
না ফোর্ট উইলিয়াম দুর্গ বলা হতো। গোড়ার দিকে মাদ্রাজ, বোম্বাই, কলকাতার ঘাঁটিগুলিও তিনটি আলাদা, যে তিনটে ঘাঁটি ছিল সেগুলো কি একটা আলাদা। এইভাবে তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় মহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। তাহলে পরবর্তীকালে কি হলো, একটা কাউন্সিল করা হলো, সেই কাউন্সিলের মাধ্যমে এবং বাংলার যে প্রেসিডেন্সি ব্যবস্থা তাকে পরিচালনা করা শুরু হলো। এবং এই যে প্রেসিডেন্সি সেটাকে নিয়ন্ত্রণ কে করতো, লন্ডনের ব্রিটিশ কোম্পানির যে পরিচালনা গোষ্ঠী বা কাউন্সিল অফ ডিরেক্টরস ছিল তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলতো তিনটি কাউন্সিল, এবং কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। তাহলে ওই কাউন্সিলের একজনকে গভর্নর নির্বাচিত করা হতো। কিন্তু ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক, কর্মচারী ও কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে। তারা দেখলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কি করছে, তারা নিজেদের কি শাসন একটা ভার গ্রহণ করে নিয়েছে এবং তারা তাদের মতো কি সেখানে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, বিভিন্ন শাসন চালাচ্ছে। তো তখন এই যে বিষয়টাকে কি তখন ব্রিটিশ যে পার্লামেন্ট ছিল সেই ব্রিটিশ পার্লামেন্টে নজরে আসলো। এবং ব্রিটিশ বলতে এখনের যে ইংল্যান্ড বা ইউকে বলে ওটা, তখন নাম ছিল কি, তখন নাম ছিল ব্রিটিশ। আর একে অ্যাকচুয়ালি তো ব্রিটেনও বলা হতো, কি বলা হতো, ব্রিটেনও বলা হতো। দেখো এই যে ব্রিটিশ, এই ব্রিটিশ হচ্ছে যে এখনকার ইংল্যান্ড। এবং অনেক সময় কি বলা হতো, ব্রিটেন, সরি এখানে লেখা যাচ্ছে না, কি বলা হতো, ব্রিটেন। তাহলে কি বলা হতো, ব্রিটিশ এবং ব্রিটেন। তো সেই ব্রিটিশ পার্লামেন্টে সে বিষয়ে নানা আইন তৈরি করা হয়। তাহলে ব্রিটিশ পার্লামেন্টে কি হলো, বিভিন্ন আইন তৈরি করা হলো। কার জন্য, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারত যে শাসন করছে বা তারা যেভাবে ব্যবসা করছে বা সেই সব কিছু মাথায় রেখে ব্রিটিশ পার্লামেন্টে আইন করা হলো। সেই আইন মোতাবেক ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কাজ, যে তারা যে একেবারে একচেটিয়া যে কাজ করবারের উপর সরকারি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। এটা কই বলবৎ বলতে কি হয় না, কার্যকর হয়। কি হলো না, কার্যকর হলো। এখানে কর বার হবে, তাহলে কি একচেটিয়া যে কাজ করবার উপর সরকারি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হলো। বলবৎ বলতে এখানে হচ্ছে তাহলে কি কার্যকর হয়ে গেল। এইরকম দুটি গুরুত্বপূর্ণ আইন ছিল। কি কি আইন না, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট, এটা তোমরা শুনেইছ, এবং 1784 খ্রিস্টাব্দের পিট বর্ণিত ভারত শাসন আইন। তো এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। এটা কি না, ব্রিটিশ পার্লামেন্ট। তাহলে আমরা আগে দেখি যে 1773 খ্রিস্টাব্দের যে রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের যে পিট বর্ণিত ভারত শাসন আইন, এই দুটো একটু বুঝে নেওয়া যাক। দেখো রেগুলেটিং অ্যাক্ট এবং পিট বর্ণিত ভারত শাসন আইন, তাহলে রেগুলেটিং অ্যাক্ট ও পিট বর্ণিত যে ভারত শাসন আইন সেটা যদি আমরা বুঝি তো আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা কি কি হয়েছিল না, রেগুলেটিং অ্যাক্টটা প্রথমে একটু বুঝতে হবে আমাদেরকে, এই যে রেগুলেটিং অ্যাক্ট কি, তারপরে আমাদেরকে বুঝতে হবে যে পিট বর্ণিত ভারত শাসনের আইনটা। এই দুটো পরপর আমরা বুঝে নেব। তাহলে যদি রেগুলেটিং অ্যাক্ট বলি, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, এ দেখো বোম্বাই যখনই বলছি এটা কিন্তু এখনকার মুম্বাই ও বাংলা প্রেসিডেন্সি।
দেখো বাংলা প্রেসিডেন্সি বলতে তখন কিন্তু বৃহৎ বাংলা ছিল, তোমরা তো এর আগে দেখেইছো। তিনটির স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। কি করলো, এই তিনজনেরই যে স্বতন্ত্রভাবে কাজ করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে কি হলো, হস্তক্ষেপ করা হলো। গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়। কি করা হলো না, এই যে গভর্নর জেনারেল একটা পদ তৈরি করা হলো। ঠিক করা হয় বাংলার যে গভর্নর হবে তিনি কি এই তিনটের গভর্নর হবেন, এবং তার অধীনেই মাদ্রাজ, মুম্বাই কি বাণিজ্যিক ঘাঁটিগুলিও গভর্নররা থাকবেন। এই যে মাদ্রাজ আছে, মুম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলি গভর্নররাও থাকবেন। কার আন্ডারে থাকবেন না, যিনি বাংলার গভর্নর হবে তেনার আন্ডারে থাকবেন। গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। এখান থেকে শুরু হলে কি একজনের যে গভর্নর হবে তার মেয়াদ হবে 5 বছর। এর আগে কিন্তু এরকম নিয়ম কোনো ছিল না। আমাদের যদি ভারতে দেখা যায় তো সেখানে কি ছিল, রাজাদের শাসন ছিল, তো সেখানে রাজার ছেলে আবার রাজা হতো, এরকম একটা ছিল। কিন্তু এই প্রথম নিয়ম হলো যে 5 বছর করে গভর্নর থাকবে। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেল কাউন্সিল। তাহলে কজনকে নিয়ে হবে না, 4 জনকে নিয়ে হবে একটা গভর্নর জেনারেল কাউন্সিল। তো এবার আমরা জানবো পিট প্রণীত ভারত শাসন আইন। তো তার আগে আমি বলে দিই যে এটা হচ্ছে উইলিয়াম পিট, যে ইনি আছেন ইনি হলেন উইলিয়াম পিট। তো চলো জানা যাক। তো পিট প্রণীত যে আইন আমরা জানার আগে আমরা একটু পিট সম্বন্ধে জেনে নেব। তাহলে বস্তুত যখন রেগুলেটিং অ্যাক্ট হয় তখন কি কলকাতা ভারতের কি রাজধানীতে পরিণত হয়েছিল। তো তখন এইটির জন্য আমি বলা হয়েছে যে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। তাহলে কি এইটা আমরা বুঝতে পারলাম। তো 1784 খ্রিস্টাব্দে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, তাহলে কে না উইলিয়াম পিট, যাকে উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গার বলা হতো। তাহলে কি আমরা যদি প্রশ্ন যদি আসে যে উইলিয়াম পিট ওনাকে কি বলা হতো না দ্য ইয়াঙ্গার। নতুন একটি আইন বানান, পিট কি করলেন, একটা নতুন আইন বানালেন। সেই আইনটা কি, সেই আইনে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। তাহলে পিট প্রণীত আইন বলতে কি পিট বা কি বলা হয়, পিটের ভারত শাসন আইন। তাহলে পিটের যে ভারতকে যেইভাবে শাসন করবে পিট ভেবেছিল সেইটাকে বলছে যে পিট প্রণীত আইন। 1785 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, দেখো 1 জানুয়ারি যে হয় এই আইনটি বলবৎ হয়। বলবৎ মানে হচ্ছে কার্যকর হয়। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়ে গেল। তাহলে কি এই আইনটা যখন বলবৎ হলো তখন কি হলো যে ব্রিটিশ পার্লামেন্ট পুরোপুরি কি নজর রাখতে পারবে কার উপরে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপরে, এবং তাদের এই আইনের মাধ্যমে কি হলো পুরোপুরি নজরদারির সুনিশ্চিত হয়ে গেল। তো পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। সেই বোর্ডকে কোম্পানির কি সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থার পরিচালনার পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি কি হয় না, পাশাপাশি ওই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই কেনা গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে হবে, এগুলো বলা হয়েছিল। তো আমরা একটু বুঝে নিই। তারপরে আমরা কি বুঝবো না, ওয়ারেন হেস্টিংয়ের সংস্কার। এর আগে আমরা পিট প্রণীত আইনগুলো বুঝে গেছি। এবার ওয়ারেন হেস্টিংয়ের সময় কি হয়েছিল যে ইনি হলেন, দেখো ওয়ারেন হেস্টিং, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ইনি হলেন ওয়ারেন হেস্টিং। তো ওয়ারেন হেস্টিংয়ের আমলেই দেশীয় অভিজাতকদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার প্রস্তাব ওঠে। তাহলে দেশীয় তখন অবধি কি ভারতীয়রাই যে আইন প্রণয়ন বা আইন পরিচালনা এসব করতেন, কিন্তু এই যে ভারতীয় যারা দেশীয় অভিজাতক আছে তাদের থেকে কি বিচার ব্যবস্থাকে আলাদা করার
প্রস্তাবটা ওঠে। পাশাপাশি ইউরোপীয়দের সরাসরি তদারকির মাধ্যমে সুষ্ঠু বিচার সম্ভব তা নিয়েও আলোচনা চলতে থাকে। তাহলে তখন থেকে কি হলো, যে ভারতীয় যারা এই অভিজাতক যারা এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কি করলো, তাদেরকে সরিয়ে এই যে ইউরোপীয়রা তারা কি এই বিচার ব্যবস্থা চালাতে পারবে কি, এটা তখন ভাবনা চিন্তা শুরু হয়ে গেল। ফলে বিচার ব্যবস্থার ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু হয়। তাহলে কি করলো, যেহেতু এটা ভাবতে শুরু করেছিল তারা এর উদ্যোগ নিল যে ইউরোপীয়রাই চূড়ান্ত হবে বিচার ব্যবস্থায়। মনে করা হতো এর মাধ্যমে সাধারণ ভারতীয়রা ক্রমেই কোম্পানির শাসনে অভ্যস্ত হয়ে উঠবে। তো ভাবলো যদি শাসন ব্যবস্থা আমাদের হাতে চলে আসে ইউরোপীয়দের হাতে, তাহলে কি হবে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে শাসন, সেই শাসন সাধারণ যে ভারতীয়রা আছে আস্তে আস্তে কী হবে, অভ্যস্ত হয়ে যাবে। তাহলে 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়। তাহলে কি করা হলো, এতক্ষণ তো ভাবা হচ্ছিল, পরিকল্পনা হচ্ছিল, কিন্তু 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তরফে নতুন একটা বিচার ব্যবস্থা শুরু করে দিল। প্রতি জেলাতে একটি দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি করা হয়। তবে আইন কানুনে মুঘল প্রভাব তখনও রয়ে গিয়েছিল। তাহলে কি হলো, তারা একটা করে কি করলো, প্রতিটা একটা জেলাতে একটা করে কি করলো না, আইন ব্যবস্থাকে পরিচালনার জন্য কোর্ট তৈরি করলো। কি কি কোর্ট বা আদালত। তো আদালতটা কি, আদালতটা হচ্ছে যে ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত। তাহলে একটা ফৌজদারি আদালত করলো আর একটা দেওয়ানি আদালত তৈরি করলো। কিন্তু দেওয়ানি আদালতগুলিতেও প্রধান ছিলেন ইউরোপীয়রাই। যারা ইউরোপীয় ছিল তারাই প্রধান ছিলেন। পাশাপাশি দেশীয় আইন ব্যাখ্যা করার কাজ করতেন ব্রাহ্মণ পণ্ডিত ও মুসলিম মৌলবীরা। তাহলে পাশাপাশি যে হিন্দুদের যে আইন ছিল সেই আইনগুলো তারা ব্যাখ্যা করতেন কি পণ্ডিতরা, এবং মুসলিমদের যে আইন ছিল সেগুলো মুসলিম মৌলবীরা তারা কি করতেন, ব্যাখ্যা করতেন যে আমাদের এই আইন আছে। দেখো চলে আমরা যদি এখনও দেখি তো যদি আইন ব্যবস্থায় আমরা দেখতে পারি যে সংবিধান আছে, তা তো আছে, তার সাথে সাথে কি কিছু হিন্দুদের আইন আছে, কিছু মুসলিমদের আইন আছে। তখনও কি হিন্দুদের কিছু আইন ছিল, মুসলিমদের কিছু ধার্মিক আইন ছিল যেগুলো, তো সেইগুলো ব্রাহ্মণ পণ্ডিত ব্যাখ্যা করতো হিন্দুদের যে ধার্মিক বিভিন্ন আইন আছে এবং মুসলিমদের মৌলবীরা। ফৌজদারি আদালতগুলিতে একজন করে কাজী ও মুফতি থাকতেন। তাহলে যেগুলো ফৌজদারি আদালত ছিল সেইগুলো কি হলো, একজন করে কি করলো, কাজীকে ডাকা ছিল এবং একজন করে মুফতি। তো কাজী আর মুফতি হলো কি এনাদেরকে থাকতেন। যদিও সেগুলি দেখো এগুলো একটা কাজী রাখা হচ্ছে, একটা মুফতি রাখা হচ্ছে, কিন্তু সেগুলি দেখভালের চূড়ান্ত দায়িত্ব ইউরোপীয়দের হাতেই ছিল। কিন্তু সেইগুলো যে দেখভাল করবে তার চূড়ান্ত যে দায়িত্ব, সেই দায়িত্ব কার, ইউরোপীয়দের হাতে ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইউরোপীয়রা তাদের নিজেদের হাতেই কি করছে, সমস্ত দায়িত্ব রেখে দিচ্ছে, কিন্তু সাথে সাথেই মুসলিম আইনের জন্য মৌলবীদের রাখছেন, কাজীদের রাখছেন, মুফতি, এবং সাথে সাথে হিন্দু আইনের জন্য পণ্ডিতদেরকে রেখেছিলেন। 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে, তার পিছনে মূল উদ্যোক্তা ছিলেন কে, ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্ফে। তাহলে সুপ্রিম কোর্টের তখন কে বিচারপতি ছিল না, স্যার এলিজা ইম্ফে। তাহলে ওনারা কি করলো, একটা মেজর আইনের পরিবর্তন আনলেন। ওইসব সংস্কারের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা চূড়ান্ত ইউরোপীয়করণ করা হয়েছিল। তাহলে বিচার ব্যবস্থাকে আস্তে আস্তে কি করা হলো, ইউরোপের ধাঁচে তৈরি করা হলো, এবং সেটাকে কি বলেছে, ইউরোপীয়করণ।
1781 খ্রিস্টাব্দে বলা হয়েছিল বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে, যে সমস্ত আদেশ আছে সমস্ত আদেশকে লিখে রাখতে হবে, এবং সমস্ত দেওয়ানি আদালতগুলিকে একই নিয়মের অধীনে আনার চেষ্টা করা হয়েছিল। যতগুলো দেওয়ানি আদালত আছে সমস্তগুলোকে একটা আইনেরই কি আওতায় এনেছিল। এবং বিচারের সমতা আনার জন্য, দেখো সমতা বলতে কি একটা সমান আনার জন্য কি হলো দরকার ছিল প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা। তাহলে যদি একটা বিচারকে যদি আমরা তখনকার যে বিচার ব্যবস্থা ছিল তাকে যদি আমরা সমতা আনতে চাই, তাহলে আমাদের কি সেই সময়ের বিচার ব্যবস্থা কি জানতে হবে। তাই তারা কি তাই সেরকমই করলো, কারা করলো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কি করলো না এই আইনগুলিকে অভিন্ন রাখার জন্য কি করলো, সেই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে 11 জন পণ্ডিত, যা হিন্দু পণ্ডিত ছিল, বুঝলো তো, 11 জন হিন্দু পণ্ডিত আইনগুলির একটি সংস্কার তৈরি করলো। তাহলে কি করলো, 11 জন হিন্দু পণ্ডিতকে নিয়োগ করলেন এবং তেনারা কি করলো না আইনগুলোর যে সার সংকলন ছিল তার সার সংকলনগুলোকে তৈরি করলেন। কি করলেন, সার সংকলন যেগুলো ছিল সেই সার সংকলনগুলোকে উনি তৈরি করলেন। ওই সংকলনের ইংরাজি অনুবাদ করা হয়। তাহলে এই যে সার সংকলন হলো, এই সার সংকলনগুলোকে আবার ইংরাজি অনুবাদ করলেন। তার ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপর বিশেষ নির্ভর করতে হতো না। যেহেতু এটা সার সংকলন যেটা আছে ওটা ইংরাজিতে করা হয়ে গেছে, তাই ইউরোপীয়রা সহজেই বুঝতে পারতো। তাই যারা ভারতীয় ছিল তাদেরকে আর কি তাদের কাছ থেকে বিশেষ করে জানার প্রয়োজন ছিল না যে এই আইনটা কি বিতন্ত, যেহেতু সেটা ইংরাজিতে অনুবাদ করা হয়ে গেছে তারা নিজেরাই সেটা বুঝতে পারতো। এবং মুসলমান আইনগুলিও একটি সংকলন বানানো হয়। তাহলে মুসলমান আইনেরও যে একটা সার সংকলন ছিল সেটার একটা সংকলন বানানো হয়। কি হয় না, সেসবের মধ্যে দিয়ে উপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়েছিল। তাহলে কি হলো না, এর মাধ্যমে যে কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা সেই ব্যবস্থা কি হলো না শৃঙ্খলাবদ্ধ একটা শৃঙ্খলার মধ্যে আসলো এবং সেই শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল। দেখো এবার আমরা জানবো লর্ড কর্নওয়ালিসের সংস্কার। তাহলে আমরা লর্ড কর্নওয়ালিসের যে সংস্কারগুলো করেছিল সেই লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলো আমরা জানবো। দেখো 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। এবং তিনি কি করলো না একটা কোড বা বিধিবদ্ধ আইন চালু করলো। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। তাহলে তোমরা বুঝতেই পারলে যে বিচার সংক্রান্ত এবং যে রাজস্ব আদায়ের যে একটা দায়িত্ব ছিল সেটাকে কি করা হলো আলাদা করে দেওয়া হলো। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো। তাহলে কি হলো যে একদম জেলা থেকে যে সদর দপ্তর আছে সেই সদর পর্যন্ত যে ব্যবস্থা ছিল আইনে, সেই সমস্ত ব্যবস্থা আদালত ছিল সেই তাকে কি হলো ঢেলে সাজালো। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করার অধিকার এবং স্বীকার করা হয়। তাহলে কি বললো যে নিম্নতম যারা নিম্ন আদালত যেগুলো হচ্ছে নিম্ন আদালত, সেখানে যদি কোনো রায় ভুল দিয়েছে মনে হয় তাহলে তোমরা কি উচ্চতর আদালতে অ্যাপিল করতে পারবে। সেই তার কি যে স্বীকৃতি সেটা দেওয়া হলো যে তুমি পারবে এটা। তবে সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই। তাহলে সমস্ত আদালতেই কারা হতো না, যে প্রধান যে বিচারপতি ছিলেন, বিচারপতি থাকতেন ইউরোপীয়রাই। কিন্তু যদি নিম্নতম আদালত তোমাকে ফাঁসি দেয় তাহলে তুমি আগে কিন্তু ছিল না, এটা নতুন করে নিয়ম হলো যে তুমি উচ্চতর আদালতে গিয়ে আবেদন করতে পারবে। এবং উচ্চতর আদালত যদি মনে করে যে তোমার ফাঁসির যোগ্য নয় তাহলে তুমি ফাঁসি থেকে বাঁচতে পারো। কিন্তু টুইস্ট হলো এইটাই যে বিচারপতি হবেন কে ইউরোপীয়রাই, প্রধান বিচারপতি কি হবে ইউরোপীয়রাই, ভারতীয়রা নয়।
ইনি হলেন লর্ড কর্নওয়ালিস। ইনি কি হলেন? লর্ড কর্নওয়ালিস। এবং লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কার বাস্তবে কি উপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিল। যেহেতু বিচার ব্যবস্থা ইউরোপীয়রাই থাকবে, তাহলে কি ভারতীয় দিকে বাদ দেওয়া হয়ে গেল, তাহলে পুরোপুরি কি করলো? বিচার ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিল। মুঘল আমলে বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থার বদলগুলি সাধারণত ভারতীয়রা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কারণ মুঘল যখন ছিল তাদের একটা বিচার ব্যবস্থা ছিল, সেটা আস্তে আস্তে কি সমস্ত সাধারণ ভারতীয় অভ্যস্ত হয়ে গেছিলো। কিন্তু যখন বিচার ব্যবস্থাকে ইউরোপীয়করণ করা হলো, ইউরোপীয়করণ করার ফলে যে এই যে বিচার ব্যবস্থা, এটা একটা সাধারণ ভারতীয় যারা ছিল তারা বুঝতেই পারেনি যে এই বিচার ব্যবস্থা আসলে কি কেমন। তো বিচার কাঠামোকে সংহত করার মাধ্যমে সেগুলি হয়ে উঠেছিল উপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। তাহলে তারা প্রধান কি হয়ে গেল? একটা বিচার ব্যবস্থা যদি একবার নতুনভাবে নিয়োগ হলো, ইউরোপীয়করণ করা হলো, আস্তে আস্তে কি হলো? যে উপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠল। এরপরে আমরা জানব লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিংকে, ইনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো ইনি কি কি সংস্কার করেছিলেন সেই সংস্কারগুলো আমরা একটু জেনে নেব। গভর্নর জেনারেল হিসাবে উইলিয়াম বেন্টিং চেয়েছিলেন প্রশাসনিক ব্যয় কমাতে, পাশাপাশি ভূমি রাজস্ব নির্ধারণের বিষয়টিকেও বেন্টিংয়ের গুরুত্ব দিয়েছিলেন। উনি কি করলেন? তাহলে উনি কি চাইলেন যে যে প্রশাসনিক যে ব্যয় হচ্ছে ওটাকে একটু কমিয়ে দেব, এবং যে ভূমি রাজস্ব যে নির্ধারণের বিষয়টি ছিল সেটার দিকেও কি তিনি গুরুত্ব দিলেন। এলাহাবাদ এবং বারাণসী অঞ্চলেও এই সবগুলোকেও কি উনি নজরে আনলেন, এবং ভূমি রাজস্ব বন্দোবস্ত গড়ে তোলার বিষয়ে তার সময়ই উদ্যোগ নেওয়া হয়। ওইসব অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন বেন্টিং। দেখো, মহলওয়ারি বলতে হচ্ছে এটা কোন একটা মহল। মহল বলতে কি? মহল মানে গ্রাম বা কয়েকটা গ্রামের সমষ্টি। তো একটা গ্রাম বা একটা গ্রামের সমষ্টি বা কয়েকটা গ্রাম নিয়ে একটা মহলওয়ারি তৈরি করতেন, এবং সেই মহলওয়ারিতে একজন জমিদার রাখতেন। তিনি কি করতো? ওই সমস্ত গ্রাম থেকে বা ওই গ্রামটা বা ওই সমস্ত গ্রাম থেকে কর আদায় করতো, রাজস্ব আদায় করতো। তো ওইটা উনি শুরু করেছিলেন। বেন্টিংয়ের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে আবারও ভারতীয়দের নিয়োগ করা শুরু হয়। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়ে আবার ভারতে যে ডেপুটি কালেক্টর বা যে ছিলেন, অথবা যারা ডেপুটি ম্যাজিস্ট্রেটর যারা বিচার ব্যবস্থায় ছিল, তাদেরকে তো সব সরিয়ে দেওয়া হলো, কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং আবার ভারতীয়দিগকে নিয়োগ করলেন। বেন্টিংয়ের আমলে তৈরি হওয়া আইনে বলা হয় কোম্পানি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণের মাপকাঠির বদলে কেবল যোগ্যতার বিচার করবে। তাহলে এর আগে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ এগুলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং বলল না, এটা চলবে না, কোনো জাতি, ধর্ম, বর্ণ এই দেখে কাউকে কোনো পদ দেয়া হবে না, তার যোগ্যতার মাপকাঠি হবে প্রধান। ঠিক আছে? উঁচু পদে নিয়োগ করলেও ভারতীয় কর্মচারীদের বেতন কম দেয়া হতো। তাহলে তোমরা দেখলে যে উঁচু উঁচু পদে একটা উচ্চস্থ যে পদগুলো সেইগুলোকে ভারতীয়দেরকে নিয়োগ করলেন, এবং সাথে সাথে কি করলেন? উনি এই একটা সুন্দর সংস্কার করেছিলেন, যেটা হচ্ছে ধর্ম বর্ণর মাপকাঠি ছেড়ে উনি বললেন যে যোগ্যতার মাপকাঠিতে তাকে পদ দেওয়া হবে। কিন্তু তারা তো ইংরেজ ছিলেন, ইউরোপীয়, তারা কি এখানে শাসন করতে এসেছিলেন, তারা ভারতীয় দিকে কম টাকা দিয়ে উঁচু উঁচু পদে কাজ করাতো, আর ওই একই পদ যখন ইউরোপীয়রা করতো তাদেরকে বেতন অনেক বেশি দেওয়া হতো, কারণ তারা তো এখানে উপনিবেশ শুরু করেছিল, তাই ভারতীয় দিকে তারা ছোট চোখেই দেখতো। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী
দমন করার জন্যেও কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ তৈরি করেন বেন্টিং। তাহলে তখন যে উত্তর ও মধ্য ভারতের সক্রিয় একটা ঠগি দস্যু ছিল, ঠগি দস্যু বলতে কি মানে ডাকাত, তো তাদেরকে দমন করার জন্য উনি কি করলেন যে কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটা বিশেষ বিভাগ তৈরি করলেন এবং দ্রুতই স্লিম্যান ঠগি দস্যুদের দমন করেছিলেন। তাহলে ওনার সংস্কারগুলো আমরা দেখতে পেলাম। তোমাদের যদি আমাদের পড়ানোকে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা সেই প্রশ্নটাও কমেন্টের মাধ্যমে করো, আমরা উত্তর দিয়ে দেব। দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।